বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম তো আরো হয় নাই, রাতের 1টা বাজে আসছি, রাত খাই কি এক বিপদে বললাম। বাইকের টিউবটা না লাগিয়ে যে টমটম যে গাড়ি আছে সেটা টিউব লাগাই দিয়েছে, এক সাইজ ছোট লাগাই দিয়েছে, যার কারণে এখন আমরা কক্সবাজার যাওয়ার পথে প্রবলেমে পড়েছি। Hey good people, assalamu alaikum. It's me Shafik Rabbi and welcome to my another brand new blog. Friends, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এখন সময় হচ্ছে 6টা, অলমোস্ট 6টা বাজার 1 মিনিট বাকি। আমরা 4জন ফ্রেন্ডস আছি এখন অন দ্য ওয়ে টু কক্সবাজারের পথেই আছি। গত রাতে আসলে ওঠার প্ল্যান করা হয়েছে, যার কারণে আমিও ভালোভাবে কোনো প্রিপারেশন নিতে পারিনি, আপনাদেরকেও কিছু শেয়ার করতে পারিনি। তো সাডেনলি রাতে প্ল্যান হয়েছে, সকালে রওনা করেছি। সো প্রথমে সবার কাছে দোয়া চাই যাতে ঠিকঠাক মতো রিচ করতে পারি কক্সবাজার। সো সকাল সকাল বের হয়ে পড়েছি, পেটটা একদম খালি, এখন 1 কাপ চাও খেতে পারিনি। এভাবে চলছে যাত্রা। তো আমরা চিন্তা ভাবনা করেছি আমরা লাস্ট বিরতি দিব আপনার টি ব্রেক, যেটা ব্রেকফাস্ট ব্রেক যেটা, সেটা আমরা মোটামুটি 50 কিলোমিটার পার করার পরেই দিব, এর আগে নয়। সো 50 কিলোমিটার পর্যন্ত এভাবে খালি পেটে উপাস অবস্থায় রাইড করতে হবে। এখন একটু সকাল সকাল আছে, তো টেলিপুরে চলে যেতে হবে। তবে সবচেয়ে এক্সাইটমেন্ট বেশি কাজ করছে যে আমার এই হিরো এক্সট্রিম 125R বাইকটি নিয়ে আমি লং ট্যুর করতে পারছি সে কারণে। সো বাইকটি নিয়ে লং ট্যুর করার মাধ্যমে আমি আসলে বাইকটির পারফরমেন্স সম্পর্কে জানতে পারবো, আমার বাইকের যে ব্রেকিং পিরিয়ড চলছে সেটাও আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। সো বেসিক্যালি আজকে কক্সবাজার ট্যুরটা এই বাইকটি নিয়ে করার পিছনে অন্যতম রিজন হচ্ছে যে ব্রেকিং পিরিয়ড যেটি আছে সেটি যাতে আমি কমপ্লিট করে ফেলতে পারি, কারণ যতদিন ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হবে না ততদিন পর্যন্ত বাইক রাইড করে মজা পাচ্ছি না। একটা নিয়ম তান্ত্রিকের মধ্যে, নিয়মের মধ্যে চালাতে হচ্ছে, যেটি অনেক পেইনফুল। সো আপনাদেরকে ট্যুরের সবকিছু শেয়ার করবো, পাশাপাশি এই 125R লং রাইডের জন্য বা লং ট্যুরের জন্য কেমন পারফর্ম করছে বা করেছে সেটিও শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আমরা নতুন ব্রিজের কাছাকাছি চলে আসছি। এক্সট্রিম থেকে মোটামুটি কিন্তু ভালোই পাওয়ার পাচ্ছি, যতটুকু বুঝতেছি। এই এক্সট্রিম আমাকে বলছে যে তুমি আমাকে আরো পাওয়ার দাও, কিন্তু আমি তো দিতে পারছি না কারণ ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হচ্ছে। সো মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে যে আসলে কমফোর্টেবলি রাইড করে করে আসলে রিচ করতে পারবো আল্লাহর রহমতে, কারণ এখনো পর্যন্ত রাইড করে আমার কাছে অতটা পেইনফুল মনে হচ্ছে না, যথেষ্ট কমফোর্টেবল মনে হচ্ছে। প্রবলেম করতেছে আমার উইন্ড ব্রেকার আসলে আমি ক্যামেরাটা আমার হেলমেটে লাগাতে পারিনি। তো ক্যামেরা হেলমেটে লাগাতে না পারার কারণে আমি চেস্টে মাউন্ট করে ক্যামেরাটা লাগিয়েছি। তো এখন যার কারণে আমার উইন্ড ব্রেকারের চেন খোলা রাখতে হয়েছে, ওটার মধ্যে বাতাস প্রবেশ করতেছে, বাতাস প্রবেশ করে বেলুনের মতো করে ফুলে যাচ্ছে, যেটা খুব অ্যানোয়িং লাগতেছে, যেটা খুবই পেন। নতুন ব্রিজের মুখে জ্যামটা সবসময় থাকবে। বেসিক্যালি এখানে জ্যামটা থাকে, বাস টাস অনেক কিছু দাঁড়িয়ে থাকে, যাত্রী উঠানামা করে, যার কারণেই মূলত আসলে এখানে এই জ্যামটা ফিল করি, জ্যামটা ফেস করতে হয়। দেখুন কতগুলো বাস দাঁড়িয়ে আছে, আমাদের আর গ্রুপ, ওরা তো অনেক টানাটানি করে চলে গেছে আমাদেরকে পাস করে। আসলে আমাদের তো ব্রেকিং পিরিয়ড মানতে হচ্ছে না, কিন্তু আমার তো ব্রেকিং পিরিয়ড মানতে হচ্ছে, যার কারণে আমি অত টানাটানি করতে পারতেছি না, তাই আমি আমার পারফরমেন্স দেখাতে পারতেছি না, এই আর কি। তো আমরা নতুন ব্রিজের দিকে যাচ্ছি, নতুন ব্রিজে উঠবো এখন। ফাইনালি উঠে গেলাম নতুন ব্রিজে। এই ব্রিজটা এক সময় কাঠের ছিল, যখন কাঠের ছিল তখন যখন এই ব্রিজটা ক্রস করতাম তখন কলিজাটা কাঁপতো অনেক,
কাঁপাকাঁপি করতো, অনেক লাফালাফি করতো। তারপর ওই কাঠের নিচ দিয়ে নিচে নদী দেখা যেত, খুব সুন্দর, সূর্য উঠতেছে দেখা যাচ্ছে। এরপর ওটা ভেঙে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক দিন অফ ছিল। অফ থাকার পরে পরবর্তীতে এই ব্রিজটা করা হয়। এই ব্রিজটা করছে অনেকদিন হচ্ছে, অনেক সময় হয়েছে। ব্রিজটা দিয়ে পার হতে কোনো ভয় লাগে না, কোনো সংকোচ লাগে না, নির্দ্বিধায় পার হওয়া যায়। আর এটা তো টোল দিতে হবে না তোমাদের, উল্টো ঢুকে গেছিস না। এই সেতুর আবার একটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে বাইকারদের কোনো টোল দিতে হয় না। অন্যান্য যে ভিকেলস গুলো আছে সবগুলোরই টোল ফি দিতে হয়। ব্রিজের টাকা তো কত শতবার উঠে গেছে, তারপরে টোল ফি দিতে হয় আর কি। এখন ওনাদের জন্য উঠে নাই আর কি, আর সবার জন্য ব্রিজের। সো ব্রিজ তো পার হয়ে গেলাম, এখন যে রাস্তা পাবো ওই রাস্তা দিয়ে শুধু চলতে হবে, টানাটানি করতে হবে, কিন্তু অত টানাটানি করা যাবে না, আস্তে ধীরেই যেতে হবে, লিমিটে রেখে চালাতে হবে এই আর কি। So, আমরা বেসিক্যালি চাইছিলাম সকাল হওয়ার আগে আগেই যাতে আমরা মোটামুটি অর্ধেক পথ পার করে ফেলতে পারি, কেননা সকাল হওয়ার সাথে সাথে এখানে গাড়ির পরিমাণ বেড়ে যাবে। তো তখন আর রাইড করে মজা পাওয়া যায় না, তখন যেমনি মজা পাওয়া যায় না, যেমন মজা পাওয়া যায় না তেমন রিস্কও বেড়ে যায়। তো যার কারণে চেয়েছিলাম বেসিক্যালি যাতে সকাল হওয়ার আগে আগে আমরা মোটামুটি অর্ধেক পথ পার দিয়ে ফেলতে পারি। বাট আমরা লেট হয়ে গিয়েছি, আসলে আসলে সম্ভব হয়নি। টাইম যেটা দিয়েছিলাম আমরা 4টা, সেটাতে পারিনি আমরা। আমরা বের হতে হতে সবকিছু ইয়ে করতে করতে রওনা দিতে দিতে 6টা হয়ে গেছে। তো যা বুঝলাম অর্ধেক পথে গিয়ে আমাদেরকে জ্যাম সহ অন্যান্য প্রবলেম যেগুলো আছে এগুলো ফেস করতে হবে। সো চলুন অর্ধেক পথ পার হয়ে নি, এরপর আবার আমরা ব্যাক করতেছি। অর্ধেক না, আসলে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে ব্রেক দিব, দেন তখন আবার ক্যামেরায় ব্যাক করতেছি। ওকে, ফাইনালি আমরা লোহাগাড়া পার হলাম। সরি, লোহাগাড়া পার হয় নাই, লোহাগাড়াই আছি আমরা, আমিরাবাদ লোহাগাড়াই আছি। কারণেহাট পার হয়েছি, কিন্তু এখানে থামতে হলো। বেসিক্যালি আমাদের আরেকটি বাইকে পাংচার হয়ে গেছে এই কারণে। সো এখন সকাল সকাল কোনো পাম্পের দোকান খুলছে না, দিক দিয়ে একটা ছিল সেটাও খুলতেছে না। তো যার কারণে বেসিক্যালি এখানে ওয়েট করা, এখানে একটু থামা, আর না হলে আমরা সামনে একটা রেস্টুরেন্টে থামার কথা 4 সিজনে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেই থামতে হলো। সো যাত্রাপথে এই ধরনের ইনসিডেন্ট গুলো আসলে বেশি পেনফুল। যাই হোক, একটু রেস্ট হচ্ছে, হাত পা ব্যথা হয়ে গেছে। এখন দেখি পাংচারের দোকানটা খুলে কিনা। আমার ফ্রেন্ডসরাও ওয়েট করছে, এই আমরা সবাই আসছি এখানে। সো পাংচারের দোকান পেলে আমাদের প্রবলেম সলভ। সমস্যা বুঝছি না, খুলতেছে এটা সামনে করে তিন জায়গাতে দিতেছেন। এইখানে না পাইলে আর পাবেন না, এটা বাজার না। এখানে এখানে দুই তিনটা বাজার দেখছি, এখান থেকে লোহাগড়া মেইন বাজার কি বলেন, এখান থেকে লড়া যাবে না। বাজারে না পাইলে এটা বাজার, তো অবশ্যই এখান থেকে লড়া যাবে না। আপনি এখান থেকে লড়লে বিপদে পড়বেন, এটা লোহাগড়া বাজার না। এখানে থাকবে তো, কোথাও না কোথাও আছে হয়তো, এখানে এখানে থাকতে পারে। গ্যারেজ ট্যারেজ আছে তো, অনেক দোকান দোকান পাই না এমন হয় না তো, দোকান अवेलेबल খুলতেছে না, খুলে নাই তো কেমনে কি করবেন আপনি, অপেক্ষা করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি না, ততক্ষণ আমরা এখানে নাস্তাটা এখানে করে ফেলি। অপশন আছে এটাই বলতেছি। একটা দোকানও খুলতেছে না, দেখি একটু ওয়েট করি, ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। দেখি ব্রেকফাস্ট এখানে সারা যায় কিনা, যদি সারা যায় তাহলে এখানেই সেরে ফেলতে হবে। কি এক বিপদে বললাম, আমার এক বন্ধুর বাইকে টিউবলেস গাড়িতে টিউব লাগাই দিচ্ছে, সে বুঝে না সে কারণে। তবে টিউব তো লাগাইছে বাইকের টিউবটা না লাগিয়ে যে টমটম যে গাড়ি আছে সেটা টিউব লাগাই দিছে, এক সাইজ ছোট লাগাই দিছে, যার কারণে এখন আমরা কক্সবাজার যাওয়ার পথে প্রবলেমে পড়েছি। টিউব মানে হাওয়া চলে যাচ্ছে, এখন বাধ্য হয়ে টিউবটা চেঞ্জ করতে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা
লোহাগাড়ায় বসে আছি। অথচ সকাল সকাল বের হয়ে পড়েছিলাম শুধুমাত্র যাতে আর্লি মানে খুব ফার্স্ট যাতে কক্সবাজার রিচ করতে পারি। বাট এখন বর্তমানে 9টা পার হয়ে গেছে, এখনও আমরা লোহাগাড়ায় আছি এই টিউবের কাছে, বাইকের কাছে। সো আশা করছি কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে। ফাইনালি আমরা গাড়ির পাঞ্চা টাঞ্চা সবকিছু ঠিকঠাক করে এখন রওনা দিলাম কক্সবাজারের পথে। 10টা বেজে গিয়েছে, এখনো আমরা চকরিয়া পার হতে পারিনি, তবে চকরিয়ার কাছাকাছি আছি। সম্ভবত জুমার নামাজটা হয়তো রাস্তায় পড়তে হতে পারে, তবে চেষ্টা থাকবে জুমার আগে যাতে রিচ করতে পারি। এখন সমস্যা হচ্ছে আমরা তো কক্সবাজার যাবো না, আমরা যাবো তো মেরিন ড্রাইভ। কলাতলি থেকে মেরিন ড্রাইভ যেতে আরো প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। কারণ আমরা যেখানে থাকবো, আমরা তো কোনো হোটেল নিচ্ছি না, হোটেলে থাকবো না, থাকবো আমাদের ফ্রেন্ডের বাসায়। কারণ তার বাসাটা বিচের পাশে একদম, মেরিন ড্রাইভ রোডে। তো যার কারণে আমরা ওখানেই থাকবো, তাই ওখানেই আমাদেরকে রিচ করতে হবে আর কি। আমরা এখন হারবাং আছি, হারবাং বাজার এটা হয়তো, এটা হচ্ছে হারবাং বাজার। বাসগুলো পুরো চেপে দেয় একদম, মানে কি যে অবস্থা। তো এই মাত্র আমরা হারবাং বাজারটা পার হলাম। আসলে আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে গেছে এই গাড়িতে ঝামেলা দেওয়াতে। আমার ফ্রেন্ডের গাড়ি দিয়ে ঝামেলা দিচ্ছে, তার গাড়ির চাকার কাজটা করতে অনেক সময় লেগেছে, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার গাড়িটা আমি টানাটানি করতে পারতেছি না, যার কারণে একটা নির্দিষ্ট আরপিএম চালাতে হচ্ছে, যার কারণে একটু সময় বেশি লাগতেছে। এই 60-65-র মধ্যে রেখে চালাচ্ছি। তারপর যাই বলি, কক্সবাজারের রাস্তাগুলো কিন্তু সেই অনেক মজা লাগে রাইড করতে। আমি যে স্লো রাইড করতেছি, এই স্লো রাইডে খুব মজা পাচ্ছি। দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, সবকিছু মিলে ওভারঅল গুড। কক্সবাজারের রাস্তার রাজা হলো বাসগুলো। তারা কিভাবে চালাচ্ছে দেখতে পেয়েছেন, কি যে অবস্থা, মানে চেপে এক পাশে নিয়ে যাবে পুরো, এই হলো অবস্থা। তো এক্সট্রিম গাড়ি নিয়ে যদি বলতে যাই, আমি এই হাইওয়েতে রাইড করে এই পর্যন্ত অলমোস্ট আমি 70 থেকে 80 কিলোমিটার রাইড করে ফেলছি। তো 70 থেকে 80 কিলোমিটার রাইড করার মধ্যে আমি যা বুঝলাম যে নট দ্যাট ভালোই ইলিও নিয়ে রাইড করতেছি আমি, তারপর অনেক স্মুথলি রাইড করতে পারতেছি, ভালোই লাগতেছে। মানে কোনোভাবেই ফিল হচ্ছে না যে আমি একটা 125 সিসির বাইক রাইড করতেছি। এই মোড়গুলো, এই যে হাইওয়ের পাশে যে মোড়গুলো পড়ে, এগুলোই ঝামেলা। এগুলোতে একটু সময় লাগে, এগুলোতে একটু দেখে শুনে পার হইতে হয়। কারণ এখানে রাস্তায় যে কোনো মানুষ হাঁটাচলা করে, বাজার সাজার দৌড় মারে, এগুলো হচ্ছে প্রবলেম। তাই কি স্লো মোশনে রাস্তা হচ্ছে, এই আর কি, এইভাবে আর কি। তাই এই বাজারগুলোতে মানে যেখানে যেখানে মোড়ে মোড়ে বাজার আছে বা বিভিন্ন দোকানপাট আছে, সেখানে একটু দেখে শুনে স্লোলি রাইড করতে হয়। রাইড করাটাই ভালো স্লোলি। আমাদের আর এক গ্রুপ, আমাদের আর একটি বাইক, সে ট্রেনে সামনে চলে গেছে। তার ব্রেকিং পিরিয়ড বা কিছু মানতে হচ্ছে না, তাই সে অনেক টানাটানি করতে পারতেছে। বাট আমি তার পারতেছি না। আমি পারতেছি, তাহলে আমার গাড়ির পারফরমেন্সে সমস্যা হবে, ইঞ্জিনে প্রবলেম হবে, এটাই আর কি। সামনের রাস্তাগুলো অনেক সুন্দর, সো রাস্তাটাকে এনজয় করবো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. আমরা চকরিয়া সাফারি পার্কের কাছাকাছি চলে আসছি। সামনে হচ্ছে সাফারি পার্ক। সাফারি পার্ক হয়তো একটু থামবো, এরপর আর থামাথামি হবে না।
একদম ধীরে কক্সবাজার গিয়ে থামা হবে। এ হলো সাফারি পার্ক। সাফারি পার্ক চলে আসলাম আমরা, এখানে একটু রেস্ট করব, এরপর আবার রওনা দিব। একটু পানি খাইয়ে হবে। আমরা কক্সবাজারের কাছাকাছি চলে আসছি, এখন কক্সবাজারের রোডে আছি। রাত 3 থেকে 4 কিলোমিটার রাইড করলেই কক্সবাজারে পৌঁছে যাবো ইনশাল্লাহ। পেট্রোল পাম্প এদিকে না? এই পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। রিস্ক ফ্রি থাকার জন্য তেল নিয়ে নিলাম। তেল নেওয়া শেষ, এখন কলাতলির দিকে রওনা দিই। আসলে আমাদের গন্তব্য কলাতলি থেকে বাম দিকে, অর্থাৎ মেরিন ড্রাইভ রোডেই। ওখানে যেতে আবার সময় লাগবে 30 থেকে 40 মিনিট কমপক্ষে। অনেক মানুষ, অনেক। প্রচুর গরম। ড্রাইভ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, আর টানাটানি করতে মন চাচ্ছে না। আসলে আমি অনলাইনে হ্যান্ড গ্লোভস অর্ডার করেছিলাম, তো সেটি কয়েকদিন পরে সেন্ড করবে বলেছে, কিন্তু আমি তো চলে আসছি আজকেই কক্সবাজার। তো এখন হ্যান্ড গ্লোভস না থাকাতে হাতের অবস্থা 12টা, প্রচুর পেইন হাতে। কলাতলি, ওরে আমরা কলাতলি বিচ চলে আসছি, কিন্তু এখানে এত জ্যাম কেন? কি অবস্থা, কি পরিমাণ মানুষ যে এন্ট্রি নিচ্ছে। আমরা তো আবার মেরিন ড্রাইভ রোডে যাব, কারণ আমাদের গন্তব্য হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। অর্থাৎ আমরা যে বাসায় থাকবো সেটি মেরিন ড্রাইভ রোডে, পাকুয়ার টাইপ বিচে, ইনানি বিচের কাছাকাছি, আবার হিমছড়ির পরে। ওখানেও একটা ভালো সুন্দর ভিউ আছে, অসাধারণ একটা ভিউ আছে। এখানে বিচটাও সুন্দর, দোলনা টোলনাও আছে। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এখান থেকে বিচটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু গাড়ির জন্য দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখাতে পাবো কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওয়াও, বিচটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। ক্যামেরা হয়তো আসবে না, দেখা যাবে না, এখান থেকে বিচটাকে দেখা যায়। আমরা কলাতলি বিচের কাছেই চলে আসছি একদম। নো, নো, ফার্স্ট টাইম, দিস ইজ ফার্স্ট টাইম। বিচটা খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, এখন কিন্তু একদম স্পষ্ট বিচটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা কলাতলি বিচ চলে আসলাম, কিন্তু আমরা যাবো বাম দিকে হাতে। আমরা এই বিচে আসবো, এই পয়েন্টগুলোতে আসবো আরো পরে, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, এগুলোতে আসবো বিকেলের পর। বাট এখন আমরা যাব আমাদের গন্তব্যে, তার বাসায়। আমরা যাবো আমাদের বাসায়, রেস্ট করতে হবে, ফ্রেশ হতে হবে। সো আমাদের বাসাটা হচ্ছে বাম দিকে মেরিন ড্রাইভ রোডে। এ হচ্ছে ডলফিন পয়েন্ট, ডলফিন দেখা যাচ্ছে। সাইড দাও, আমারও সাইড দাও। উফ, গরমের মধ্যে ড্রাইভ করা খুবই মুশকিল। সামনে মজার রোড পাবো, মেরিন ড্রাইভ রোড, ওখানে টায়ার্ডনেস ছিল ওগুলো সবগুলো কেটে যাবে মেরিন ড্রাইভ রোডে ড্রাইভ করার পর। ওখানে বাইক ভাড়া দেওয়া হয়, সব দিকে বাইক ভাড়া দেয়, সব জায়গায়। এখানে এখানে বাইক ভাড়া দিচ্ছে অনেক। বাম পাশেও, বাম পাশেও অনেকগুলো বাইক। হ্যাঁ, হ্যাঁ, অনেক বাইক ভাড়া দিচ্ছে। ও
রাস্তার কাজ চলতেছে, মেরিন ড্রাইভ রাস্তার। ও না, এই রাস্তা সংস্কার করা উচিত। হুম, এখানে সব নতুন নতুন বাইক ভাড়া দেয়। So, আমরা মেরিন ড্রাইভ রোডে ঢুকে গেছি, বাট ওই ফিল্ডটা এখনো নিতে পারছি না, কারণ সি দেখা যাচ্ছে না। এ হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আমার ডান দিকে কিন্তু বিচ, খুব সুন্দর বিচ দেখা যাচ্ছে, কিন্তু এখন বিচটা দেখার সময় নেই, দ্রুত টেরে চলে যেতে হবে, কারণ নামাজ পড়তে হবে। সো আপনাদেরকে হালকা করে একটু মেরিন ড্রাইভ রোডটা দেখাই, এরপরে বিদায় নিব আজকের জন্য। এর পরবর্তীতে কোথাও যাচ্ছি না যাচ্ছি, বের হচ্ছে, সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তবে প্রথম আমি যখন 2016-17 দিকে যখন আসছিলাম, তখন মেরিন ড্রাইভটা অসাধারণ ছিল। এরপরে রাস্তাটা ভেঙে চুরে চুরমার। এই রাস্তার অন্যতম মজা হচ্ছে বাম দিকে পাহাড় আর ডান দিকে হচ্ছে বিচ। এই ভিউটা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, যার কারণে এই রাস্তাটা একটু ব্যতিক্রম, এই জায়গাটা একটু ব্যতিক্রম, এবং সবাই এখানে আসতে অনেক পছন্দ করেন। এই রাস্তাটা যদি আবার আগের মতো করে সুন্দর করে ফেলে, সংস্কার করে, তাহলে আবার সেরা একটি রাস্তা হয়ে যাবে বাংলাদেশের মধ্যে এই রাস্তাটি। কারণ এই রাস্তা যে ফিল, যে মজা, যে আনন্দ দিতে পারে, সেটা অন্য রাস্তায় দিতে পারে না। কারণ বিচ দেখে দেখে রাইট এবং পাশে পাহাড়ের স্বাদ, একসাথে দুইটা সংমিশ্রণ। রিজুখাল ব্রিজ, এটা হচ্ছে রিজুখাল ব্রিজ। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকতো। এখানে পানিটা অসাধারণ, এখানে হাইকিং করা যায়, অসাধারণ, দেখতে অনেক সুন্দর। এই ব্রিজটাতে চেকপোস্ট আছে, তো যার কারণে একটু সময় লাগে। তাছাড়া এটাতে 1 by 1 গাড়ি চলতে পারে, জাস্ট, অর্থাৎ এপার থেকে গাড়ি আসলে ওই পার থেকে আসতে পারবে না, ওই পার থেকে গাড়ি আসলে ওই পার থেকে যেতে পারবে না, তো যার কারণে একটু ওয়েট করতে হয়। সো আমরা ব্রিজটা পার হয়ে গেছি, দ্যাট মিনস খুব ইজিলি আমরা রিচ করতে পারবো বাসায়। আর 2 থেকে 3 মিনিট লাগবে বাসায় রিচ করতে। এখন চিন্তা করতেছি বাসায় যাব নাকি সোজা মসজিদে চলে যাব। বাসায় যাওয়া হয়তো যাবে না, সো ডিরেক্ট মনে হয় মসজিদে চলে গেলেই ভালো কাজ হবে। সো এই বীজটা আমরা উপভোগ করতে পারবো, কারণ আমাদের বাসা এখানেই, আমরা থাকবো এখানেই। এখান থেকে বীজটা খুব কাছে, এখানে এসে বসা যাবে। এই বীজটাও খারাপ না, সুন্দর আছে, ক্রাউড একটু কম, এইটাই আর কি। আদারওয়াইজ বীজটাও ওখানে অনেক সুন্দর। আমরা যাব বামে, আমাদের এখানেই থাকবো, আমাদের বাসা হচ্ছে এখানে সামনেই। রাতটা এখানে কাটানো যাবে, আই হোপ রাত এখানে স্টে করা যাবে। স্যার কথা না বাড়াই, আমরা বাসার সামনেই চলে আসছি অলমোস্ট। ব্যাগ ট্যাগগুলো বাসায় রেখে আমরা নামাজে যাব মসজিদের দিকে। মসজিদের সামনে আছে আমাদের। ব্যাগ ট্যাগ রাখে আসি। আমাদের বাসা হচ্ছে এখানে, আমরা এখানেই থাকবো, 2 দিন এখানেই স্টে করা হবে। ডুববে, তোর বাসার সামনে আসে গাড়ি স্টার্ট অফ হয়ে গেল। এখানে থাকা হবে, এই বাসাটাতে থাকবো আমরা, 3rd ফ্লোরে থাকবো, 3 তলায়। সো কথা না বাড়াই আজকের ব্লগটি, এই পর্বটি এখানে শেষ করতেছি। আমরা দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকটাকে রেখে নামাজ পড়তে যেতে হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আমরা কোথায় বের হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, ইনশাল্লাহ শেয়ার করা হবে। আজকের জন্য এখানে টাটা, রেস্ট করতে হবে, অনেক টায়ার্ড অনেক। এর পরবর্তী পার্টে দেখা হচ্ছে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এখানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।